আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নতুন বাজেটে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা, মির্জা ফখরুল। কুষ্টিয়া সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার তাগিদ সিপিডির। বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ 9 বাংলাদেশি আটক। খুলনা সিটি হাসপাতালের কার্যক্রম বন্ধ, মুমূর্ষ 7 রোগীকে নেওয়া হলো অন্য হাসপাতালে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ। ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত 2 পুলিশ সদস্য, আটক 2। দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার 37 বাংলাদেশি। 10 জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদী বন্দরেও সতর্কবার্তা। পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ সংঘর্ষে নিহত 15। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে এবার 30 বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বাজেট বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী 2026-2027 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা পেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতি শুধু ভঙ্গুরই হয়ে পড়েনি, একই সঙ্গে বিভিন্ন গণতান্ত্রিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও দুর্বল হয়ে পড়েছিল। মাঝখানের গভর্নমেন্টও ঠিক সেভাবে দেশকে একটা ট্র্যাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ফলে সমস্ত ভঙ্গুর অর্থনীতি নিয়ে একটা এলোমেলো অবস্থার মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং দায়িত্ব এসে পড়েছে। তিনি বলেন, এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট উপস্থাপন করেছেন তাতে সরকারের আন্তরিকতা ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দৃঢ় সংকল্পের প্রতিফলন ঘটেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পুশিন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার 12 জুন ভোরে প্রাকপুর সীমান্তের 148/3 সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 12 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে। পুশিনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছেন। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। প্রাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরের দিকে ভারত থেকে 12 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে। টানা 4 বছরের উচ্চ মূল্যস্ফীতিকে নতুন অর্থ বছরের 7.5% মধ্যে আটকে রাখার যে লক্ষ্য ঠিক করেছে বিএনপি সরকার, তা পূরণে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সেটা অর্জন করতে হলে অনেক ভালো ভালো পদক্ষেপ নিতে হবে। বাস্তবসম্মত মুদ্রানীতি অবলম্বন করতে হবে। সংকোচমূলক মুদ্রানীতি আরও কিছুদিন চালিয়ে নিতে হবে। খাদ্য সরবরাহ ঠিক রাখতে হবে। চালে সরবরাহজনিত সমস্যা আছে উৎপাদনে, সেখানে নজর দিতে হবে। জ্বালানি সংকটে রয়েছে, সেটার সমাধান প্রয়োজন। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেট 2026-27 সিপিডির পর্যালোচনা শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে সড়ক পথে বাংলাদেশে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে ভারতীয় মিশনে 2022 সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনৈতিক প্রণয় ভার্মা। তাকে এরই মধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন 75 বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। গুজরাট ব্যবসায়ী পরিবারের সদস্য হলেও ঝরঝরে বাংলা বলতে পারেন দীনেশ ত্রিবেদী। দলীয় সূত্রের খবর,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলার সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ভারতের কূটনৈতিক প্রথায় সাধারণত অভিজ্ঞ ইন্ডিয়ান ফরেন সার্ভিস কর্মকর্তাদের এমন পদে নিয়োগ করা হয়। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটছে। জাল ভ্রমণ নথি ও ভিসা ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার ১১ জুন দক্ষিণ আফ্রিকার ওয়ার তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করে দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম আইউটনেস নিউজ জানিয়েছে, বিএম-এর কর্মকর্তারা বলেছেন, কর্মকর্তারা ভ্রমণকারীদের নথিপত্রে অসঙ্গতি শনাক্ত করার পর তাদের থামিয়ে দেন। পরে যাচাই বাছাই করে দেখা যায় আটক হওয়া ৯ জনের কাছেই দক্ষিণ আফ্রিকার জাল ভিসা রয়েছে। এসব ভিসা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে ইস্যু করা হয়েছে বলে দেখানো হয়েছিল। ঘটনার পর ওই ৯ জনকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন ২.৫ ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার ১১ জুন রাত ১২টায় নিয়ন্ত্রণে আসে। রাত ২.৫টার মধ্যে এ হাসপাতালে ২৫০-এর বেশি রোগী বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজও সম্পন্ন করেছেন। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো রোগীর ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি সব রোগীকে নিরাপদে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে ২৫০-এর বেশি রোগী ছিল। এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থায় থাকা ৭ রোগীকে অন্য হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া ইসলামী হাসপাতাল, গাজী মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে রোগীদের দ্রুততার সঙ্গে সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের আলোচনা চলছে, ক্ষতি নিরূপণ ও কারণ অনুসন্ধান চলছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ আসিফ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার জানিয়েছে গত বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তারা ইতিমধ্যে থানায় জানিয়েছে, তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে দাউদকান্দি মডেল মসজিদ এশার নামাজ আদায় করার পর থেকেই জিসান আহমেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানীর শেরেবাংলানগর জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শেরেবাংলানগর থানায় কর্মরত এসআই শামসুজ্জোহা ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন। দুজনের শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে। বৃহস্পতিবার 11 জুন দিবাগত রাত আনুমানিক 1টার দিকে জিয়া উদ্যানের প্লাস ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, 3 জন অজ্ঞাত ছিনতাইকারী একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ব্যাটারি চালিত রিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে তারা ছিনতাইকারীদের ধরে ফেলেন। এ সময় এক ছিনতাইকারী 2 পুলিশ সদস্যকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তবে এ ঘটনায় জড়িত 2 ছিনতাইকারীকে আটক করা হয়েছে। কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া 37 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাদের জোরপূর্বক সাইবার প্রতারণার কাজে নিয়োজিত করা হয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার দিবাগত রাত 1:25 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের একজন শাহিনুর রহমান ছদ্মনাম জানান, বৈধ প্রক্রিয়ায় বিদেশে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্র তাদের অর্থের বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দেয়। দেশের 10 জেলায় 60 কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 12 জুন সাপ্তাহিক ছুটির দিনে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে, তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আঞ্চলিক আইনসভার সংরক্ষিত আসন বাতিল নিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন সাধারণ নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। কয়েক দশক আগে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত শাসিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আঞ্চলিক আইনসভায় আসন সংরক্ষণের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। আসন সংরক্ষণের বিরোধিতা করে আওয়ামী অ্যাকশন কমিটি নামে বিভিন্ন সংগঠনের একটি জোট বিক্ষোভের ডাক দেয়। তবে প্রশাসন এই সংগঠনটিকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করে এবং শীর্ষ নেতাদের গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করেছে। এরপরও হাজার হাজার মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরবাদের দিকে পদযাত্রা শুরু করে। উত্তর কোরিয়ায় ড্রোন অভিযানের নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত। শুক্রবার ১২ জুন ইউন সুক ইউলকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। রায় আদালত বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির জন্য অনুকূল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আন্তঃকোরীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছিলেন ইউন সুক ইউল। আর এই লক্ষ্যেই ওই সময় উত্তর কোরিয়ায় ড্রোন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ন হাপের প্রতিবেদনে বলা হয়, আদালত মনে করেছেন যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি এবং সামরিক আইন জারির যৌক্তিকতা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এসব ড্রোন অভিযান পরিচালিত হয়েছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।